বাবুপুর জিতুল ইউনিয়ন কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসের উপস্থিত নবম শ্রেণীর ব্যবসা শাখার শিক্ষার্থীবৃন্দ, শুভেচ্ছা রইল। আমাদের দ্বিতীয় সেমিস্টারের কাজ চলছে। আমাদের দ্বিতীয় সেমিস্টারে তোমাদের আছে হিসাব বিজ্ঞান পরিচিতি এবং লেনদেন, অধ্যায় 1 এবং অধ্যায় 2। আশা করি তোমরা তোমাদের খাতাপত্র এবং বই নিয়ে অনলাইন ক্লাসে উপস্থিত আছো। মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবা। কোনো সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করবা, ইনশাল্লাহ আমরা সলভ করার চেষ্টা করব। প্রথমে আমাদের হিসাব বিজ্ঞান পরিচিতি। হিসাব বিজ্ঞানটা কি, এটা আমাদেরকে জানতে হবে। যে বিজ্ঞান পাঠ করলে আমরা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের লেনদেনগুলো সংগঠিত হওয়ার সাথে সাথে সুষ্ঠুভাবে বিজ্ঞানসম্মত উপায়ে লিপিবদ্ধ, শ্রেণীবদ্ধকরণ এবং বিশ্লেষণকরণ ও প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল নিরূপণ করতে সক্ষম হই, তাহাই হচ্ছে হিসাব বিজ্ঞান। তাহলে ব্যবসা, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ঘটনাসমূহ, আর্থিক ঘটনাসমূহ, সকল ঘটনাই লেনদেন নয়, আবার কিছু কিছু ঘটনা লেনদেন। তবে লেনদেন হতে হলে সেগুলোকে অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য হতে হবে। তাহলে হিসাব বিজ্ঞানের মাধ্যমে, পাঠের মাধ্যমে আমরা লেনদেনগুলোকে যথাযথভাবে, সঠিকভাবে লিপিবদ্ধ করতে পারি, শ্রেণীবদ্ধভাবে বিশ্লেষণ করতে পারি এবং ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল নির্ণয় করতে সক্ষম হই, তাহাই হচ্ছে হিসাব বিজ্ঞান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখান থেকে হয়তো প্রশ্ন হতে পারে হিসাব বিজ্ঞান কি, হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য। হিসাব বিজ্ঞানের অনেক উদ্দেশ্য হচ্ছে, তার মধ্যে 2টি উদ্দেশ্য। লেনদেনগুলোকে আমরা সুষ্ঠুভাবে লিপিবদ্ধ করতে পারি, এই একটা সুবিধা। তোমরা লিখতে পারো, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আয়, ব্যয়, দায়, সম্পদ এবং মালিকানা সত্ত্বের পরিমাণ আমরা এই হিসাব বিজ্ঞানের মাধ্যমে জানতে পারি। তাছাড়া হিসাব বিজ্ঞানের মাধ্যমে জালিয়াতি, জুয়া, প্রতারণা রোধ করা সম্ভবপর হয়। উদ্দেশ্য আরও আছে, যেমন ব্যয় কমিয়ে ব্যবসায়ের অধিক আয় সম্ভবপর হয়। তাছাড়া সরকারের আর্থিক কার্যাবলী সম্পাদনে সহায়তা করে এই হিসাব বিজ্ঞান। এরপরে আমরা হিসাব বিজ্ঞানের তথ্যের আভ্যন্তরীণ
ও বাহ্যিক ব্যবহারকারীদের হিসাব তথ্যের ব্যবহারকারী। তোমরা লিখে নিতে পারো। হিসাব তথ্যের ব্যবহারকারী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটিকে দুইটি শ্রেণীতে ভাগ করা হয়। এক নম্বর হচ্ছে অভ্যন্তরীণ। আর এটা হচ্ছে বাহ্যিক। অভ্যন্তরীণ এবং বাহ্যিক। অভ্যন্তরীণকে আবার দুই শ্রেণীতে ভাগ করা হয়। অভ্যন্তরীণ আবার দুই শ্রেণীতে ভাগ করা হয়। এক নম্বর হচ্ছে মালিক পক্ষ আর ব্যবস্থাপক। মালিক পক্ষ। দুই নম্বর হচ্ছে ব্যবস্থাপক। ব্যবস্থাপক। আর বাহ্যিককে আবার বাহ্যিক কয়েক প্রকার। যেমন এক, ঋণ প্রদানকারী সরকার। ঋণ প্রদানকারী সরকার। তৃতীয় নম্বর হচ্ছে পাওনাদার। চতুর্থ নম্বর হচ্ছে কর্মচারী ও কর্মকর্তা। এই চার শ্রেণীতে ভাগ করা হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছ। হিসাব তত্ত্বের ব্যবহারীকে প্রধানত দুই শ্রেণীতে ভাগ করা হয়। এক নম্বর হচ্ছে আভ্যন্তরীণ, দুই নম্বর হচ্ছে বাহ্যিক। অভ্যন্তরীণ হচ্ছে অভ্যন্তরীণ দুই প্রকার। একটা হচ্ছে মালিক পক্ষ আর ব্যবস্থাপক। আর বাহ্যিক হচ্ছে চার প্রকার: ঋণ প্রদানকারী সরকার, পাওনাদার, কর্মচারী ও কর্মকর্তা। অভ্যন্তরীণ হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের ভিতরে মালিক পক্ষ থাকে, আর যিনি ব্যবসা পরিচালনা করেন ব্যবস্থাপক, এরা হচ্ছে অভ্যন্তরীণ। আর বাহ্যিক বাহিরে, যেমন ব্যবসা প্রতিষ্ঠান যদি কারো কাছ থেকে ঋণ প্রদান করে থাকে, ঋণ গ্রহণ করে থাকে, তাহলে সেই ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান বা ব্যক্তি
2 নম্বর হচ্ছে সরকার, 3 নম্বর হচ্ছে পাওনাদার। অনেক সময় ব্যাংক লোন ছাড়াও কোনো ব্যক্তি বা পণ্য বাকিতে ক্রয় করলে যিনি পাওনাদার তারা। চতুর্থ হচ্ছে কর্মচারী ও কর্মকর্তা, ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারী এবং কর্মকর্তা যারা পরিচালনাকারী তারাই হচ্ছে বাহ্যিক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছ বিষয়গুলো। এবার আমরা দ্বিতীয় অধ্যায়ে চলে যাব। দ্বিতীয় অধ্যায় হচ্ছে এবার আমরা মূল্যবোধ প্রথম অধ্যায়ে আলোচনা করব। মূল্যবোধটা কি, মূল্যবোধ কি জিনিস সেটা আমরা আলোচনা করব। মূল্যবোধ কেন প্রয়োজন? মূল্যবোধ হচ্ছে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের, কোনো ব্যক্তি বা সমাজের চিন্তা, চেতনা, বিশ্বাস, ধ্যান ধারণা প্রভৃতির সমন্বয়ে দীর্ঘদিন মানুষের কোনো বিষয়ের ভালো মন্দ বিচার করে ভালোকে গ্রহণ করা এবং খারাপকে বর্জন করার যে মাপকাঠি বা মানদণ্ড, তাহাই হচ্ছে মূল্যবোধ। প্রিয় শিক্ষার্থীরা, বোঝার চেষ্টা করা। মূল্যবোধ হচ্ছে ভালো মন্দ বিচার করার যেই মানদণ্ড, স্কেল, তাহাই হচ্ছে মূল্যবোধ। এটি একদিনে অর্জন করা সম্ভব নয়। কোনো ব্যক্তি বা সমাজের ধ্যান ধারণা, চিন্তা, চেতনা প্রভৃতির সমন্বয়ে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা এমন একটি মানদণ্ড যা দ্বারা মানুষ কোনো বিষয়ের ভালো মন্দ বিচার বিশ্লেষণ করে ভালো জিনিসগুলোকে গ্রহণ করা এবং খারাপ জিনিসগুলোকে ত্যাগ করার যেই মানদণ্ড বা স্কেল, তাহাই হচ্ছে মূল্যবোধ। হিসাব বিজ্ঞান মূল্যবোধ সৃষ্টিতে কি ভূমিকা রাখে আমরা এবার সেটা জানব। তোমরা লিখে নিতে পারো। মূল্যবোধ সৃষ্টিতে হিসাব বিজ্ঞানের ভূমিকা। মূল্যবোধ সৃষ্টিতে হিসাব বিজ্ঞানের ভূমিকা। এক নম্বর, সততা ও দায়িত্ববোধের বিকাশ। সততা ও দায়িত্ববোধের বিকাশ ঘটায় হিসাব বিজ্ঞান পাঠের মাধ্যমে। দ্বিতীয় নাম্বার, আমরা লিখতে পারি ঋণ পরিশোধের সচেতনতা সৃষ্টি। ঋণ পরিশোধের সচেতনতা সৃষ্টি করে।
ঋণ পরিশোধের সচেতনতা সৃষ্টি করে। 3 নম্বর, ধর্মীয় মূল্যবোধ সৃষ্টি। ধর্মীয় মূল্যবোধ সৃষ্টি। ধর্মীয় মূল্যবোধ সৃষ্টি। 4 নম্বর, সমাজ ও রাষ্ট্রের প্রতি দায়িত্ববোধ সৃষ্টি। সমাজ ও রাষ্ট্রের প্রতি দায়িত্ববোধ সৃষ্টি। সমাজ ও রাষ্ট্রের প্রতি দায়িত্ববোধ সৃষ্টি। মূল্যবোধ সৃষ্টিতে হিসাব বিজ্ঞানের ভূমিকা। 1 নম্বর, সততা। হিসাব বিজ্ঞান পাঠের মাধ্যমে জাল জুয়া চুরি ধরা পড়ে, যার কারণে মানুষ সৎ এবং দায়িত্ববোধ জ্ঞানের বিকাশ ঘটানো সম্ভব। হিসাব বিজ্ঞান সুষ্ঠুভাবে হিসাব রেখে দেনা পাওনা ঋণ পরিশোধের সচেতনতা সৃষ্টি করা যায়। ধর্মীয় মূল্যবোধ সৃষ্টি। প্রতারণা, জাল জুয়া চুরি ইত্যাদির হিসাব বিজ্ঞানের মাধ্যমে ধরা পড়ে, যার কারণে ধর্মীয় মূল্যবোধ সৃষ্টিতে সহায়তা করে হিসাব বিজ্ঞান পাঠ। সমাজ ও রাষ্ট্রের প্রতি দায়িত্ববোধ সৃষ্টি। সমাজ এবং রাষ্ট্রের প্রতি ব্যবসায়ীদের দায়িত্ববোধ সৃষ্টি, যে আমি দেশের নাগরিক, আমার দায়িত্ব, আমি একজন ব্যবসায়ী, আমার দায়িত্ব কি, আমার বাৎসরিক ইনকাম কত, এর উপর সরকারকে যে ট্যাক্স প্রদান করতে হবে, এই দায়িত্ববোধ সৃষ্টিগুলো সাধারণত ঘটে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা অধ্যায় 1 যদি তোমাদের প্রশ্ন আসে তোমরা এইভাবে লেখার চেষ্টা করবা। আশা করি অধ্যায় 1 থেকে আমরা যেগুলো আলোচনা করেছি মোটামুটি সারবে। এবার লেনদেন। লেনদেনের আবিধানিক অর্থ হচ্ছে গ্রহণ করা এবং ত্যাগ করা। অর্থের মাপকাঠিতে কোনো ঘটনা যদি পরিমাপযোগ্য হয়, সেই ঘটনাগুলোকেই আমরা লেনদেন বলব। লেনদেনের 2টি পক্ষ থাকবে, এক পক্ষ দাতা আর এক পক্ষ গ্রহীতা। এক পক্ষ দাতা এবং অপর পক্ষ গ্রহীতা। একজন দেবে আর একজন নেবে, এই হচ্ছে লেনদেন। লেনদেনের কতগুলো বৈশিষ্ট্য আছে, যেমন অর্থের অঙ্গে পরিমাপযোগ্য হতে হবে কোনো ঘটনা লেনদেন হতে হলে। যেমন আমি বাজারে গিয়ে একটা পেন ক্রয় করলাম 5 টাকা দিয়ে, এটা অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য, এটি লেনদেন। কিন্তু এক বন্ধু আরেক বন্ধুকে খাওয়াইছে পেট ভরায়, কিন্তু এটা অর্থের অঙ্গে পরিমাপযোগ্য নয়, তাই এটি লেনদেন নয়। বন্ধু বন্ধুকে খাওয়াইছে। 2টি পক্ষ থাকবে, এক পক্ষ দাতা এবং অপর পক্ষ গ্রহীতা। আর অদৃশ্যমান এবং দৃশ্যমান উভয় ঘটনায় লেনদেন হতে পারে। উভয় ঘটনায় লেনদেন হতে পারে। ঐতিহাসিক ঘটনা সমূহ লেনদেন। ঐতিহাসিক ঘটনাসমূহ লেনদেন।
হিসাব সমীকরণটা আমরা একটু দেখে নিই। এ ইকুয়াল টু এল প্লাস ই। এ হচ্ছে অ্যাসেট, এ হচ্ছে অ্যাসেট সম্পদ। অ্যাসেট মানে সম্পদ। আর এল লাইবিলিটি, এল আই লাইবিলিটিস দায়। আর ই ইকুইটি, ইকুইটি মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্ব। ইকুইটি মানে মালিকানা সত্ত্ব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা হিসাব সমীকরণের এই বিষয়গুলো জেনে নিবা, ভালো করে বোঝার চেষ্টা করবে। অ্যাসেট মানে সম্পদ। একজন ব্যবসায়ীর কি কি সম্পদ থাকতে পারে, কি পরিমাণ সম্পদ থাকতে পারে। আবার এল লাইবিলিটি দায়, দায় দেনা কি পরিমাণে আছে তা সে এই লেনদেনের মাধ্যমে জানতে পারে। ই ইকুইটি মালিকানা সত্ত্বের পরিমাণ, কি পরিমাণ মালিকানা, সে কত টাকার মালিক, তার মালিকানা সত্ত্ব কত টাকা আয় আছে, কত টাকা ব্যয় আছে, কত টাকার সম্পদ আছে এবং কত টাকা দায় আছে তা সে জানতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা লেনদেন সম্পর্কে বুঝতে পেরেছ। যদি কোনো সমস্যা হয় তবে হিসাব সমীকরণের মাধ্যমে লেনদেন এটা শিখতে হবে তোমাদেরকে। যদি প্রশ্ন হয়তো থাকতে পারে, থাকবে যে এমন কথা নয়, তোমরা এগুলো সলভ করার চেষ্টা করবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আগামী ক্লাসের জন্য প্রস্তুত থেকো। আগামী ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে। সুস্থ থাকো, ভালো থাকো এবং পড়াশোনার প্রতি মনোযোগী হও, যাতে আগামীতে ভালো ফলাফল অর্জন করতে পারো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। ধন্যবাদ সবাইকে।